প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন কখনো কখনো কোনো ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করে, যেমন ফেনীর সোনাগাজীর যে নুসরাতের যে মর্মান্তিক মৃত্যু সারা দেশের সব মানুষকে কাঁদিয়েছে। কিন্তু নুসরাতের মৃত্যুর পরে আরেকটি প্রশ্ন সামনে এসেছে যে নুসরাতের হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই খুব সোচ্চার, বলছেন বিচার হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে, অনেক রকম ব্যাপার স্যাপার। কিন্তু একই সাথে এই কথাটিও আসছে যে বাংলাদেশে তো এমন ঘটনা আরও অনেক ঘটে, সবগুলো ঘটনা হয়তো মানুষের মনে এতটা দাগ কাটে না, এমন ধর্ষণের পরে হত্যার ঘটনা অনেকই হয় সবগুলো, কিন্তু আইনের স্বাভাবিক বিচারে তো সবগুলোর সমান বিচার হওয়ার কথা। মানে প্রধানমন্ত্রীর নির্দেশ লাগবে কেন একজন ধর্ষককে গ্রেপ্তার করতে বা দ্রুত বিচার করতে? যেমন আজকে একটি অনুষ্ঠানে মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন যে 2018 সালে 63 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তাদের সবার তো বিচার হয়নি এখনো। ফলে আইনের স্বাভাবিক শাসনটাও কখনো কখনো আমরা দেখি যে মানে বিচার পেতে সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ লাগে, বা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর আশ্বাস লাগে, হস্তক্ষেপ লাগে ইত্যাদি। আরও একটি কথা আছে যে এই ঘটনায় আমরা দেখলাম যে যারা মামলার আসামি যারা, তার বাইরেও অনেকের খামখেয়ালি বা গাফিলতির কথা আমরা দেখতে পাচ্ছি। যেমন নুসরাত মেয়েটি প্রথম প্রিন্সিপালের হাতে হেনস্থার শিকার হয়েছিল 27শে মার্চ, তার গায়ে আগুন দেওয়া হয়েছে 6ই এপ্রিল। মাঝখানের এই 11 দিন সময়, এই 11 দিন কিন্তু আমরা নুসরাতের কথা কেউ জানিনি। মানে মেয়েটি মারা যাওয়ার আগ পর্যন্ত বা তার গায়ে আগুন লাগার আগ পর্যন্ত কিন্তু আমরা আসলে তার বিচার, তার প্রতি যে অন্যায় করা হয়েছে সেটির ঠিক বিচার হয়নি। সেখানে যেমন আমরা দেখছি যে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক, যিনি সেই মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, তার কাছে বিচার দেওয়া হয়েছিল বিভিন্ন সময় প্রিন্সিপালের বিরুদ্ধে, ব্যবস্থা হয়নি। হলে হয়তো এই ঘটনাটি নাও ঘটতে পারত। এসেছে যে সোনাগাজী থানার যে ওসি ছিলেন মোয়াজ্জেম হোসেন, তার নানা গাফিলতির কথা আছে। উনি যদি ঠিকমতো তার দায়িত্বটি পালন করতেন তাহলে হয়তো ঘটনাটি এত দূর যেত না। আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে আইনের স্বাভাবিক গতি যদি ঠিকমতো কাজ করে তাইলে অনেক ট্র্যাজেডি আমরা হয়তো এড়াতে পারতাম। তখন আমাদের হয়তো নুসরাতকে নিয়ে এত কাঁদতে হতো না সবাইকে, বা বিচারের জন্য আজকে রাস্তায় নামতে হতো না। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক, আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, এবং আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সায়েদুল হক সুমন ফেসবুকে লাইভ করে রীতিমতো তারকা খ্যাতি পেয়েছেন, এবং ওনার মূল পেশা যে আইনের পেশা সেটাও করছেন। উনি গতকাল সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেছেন ঢাকার সাইবার আদালতে। তার বিরুদ্ধে অভিযোগ আপনারা সবাই জানেন যে এই ওসি থানায় নুসরাতের জবানবন্দি নিয়ে সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছিল। খুবই গুরুতর অন্যায়। এই যে নানা রকমের গাফিলতি এবং বিচ্যুতির কারণে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে যায়। আমরা শুরু করি ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে দিয়ে। আপনি কি মনে করে এই ওসির বিরুদ্ধে মামলা করতে গেলেন? ধন্যবাদ। আমার কথা যারা শুনছেন, 11 তারিখে 10 তারিখে নুসরাত মারা যায়। 11 তারিখে সুপ্রিম কোর্টে হলরুমে বসে আমি এই ভিডিওটি দেখি যে ওসি সাহেব জিজ্ঞাসাবাদের নামে তাকে কি কি জিনিস জিজ্ঞেস করতেছেন। মেয়েটি কাঁদতেছিল এবং বারবার বলছে যে আপনাকে ডেকে নিয়েছে, তোমাকে ডেকে নিয়েছে না, তুমি নিজে গেছো। ভিতরে অনেক অশ্লীল কথা ছিল, যেগুলো আসলে টিভির সামনে বলার মতোই না, এরকম সব অশ্লীল কথা ছিল। তখন আমি চিন্তা করে দেখলাম যে সারা দেশ কিন্তু শুধু ওই মাদ্রাসার প্রিন্সিপাল এবং অন্যান্য আসামিদের ব্যাপারে কনসার্ন, আর ওসি সাহেবকে প্রত্যাহার করা হয়েছে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমাদের যে সাইবার নিরাপত্তা আইন, যে ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা এইখানে দেখা গেল যে উনি যা করেছেন তার জন্য প্রায় 3টি সেকশন সরাসরি অ্যাট্রাক্ট করে। তো এই ব্যাপারটা যেন ওসি সাহেব যেন এই দৃষ্টি থেকে হারিয়ে না যান। তো পরিবারের এরকম অবস্থা ছিল না যে এখনই মামলা করার, অনেক দেরি হয়ে যাচ্ছিল। তো আমি সিদ্ধান্ত নিলাম যে যেহেতু ব্যারিস্টার হিসাবে এই সরাসরি অ্যাট্রাক্ট করে এই সেকশনগুলা, তো আমি সাইবার ট্রাইব্যুনালে গিয়ে এই যে ওনার ভিডিওটি নিয়ে গিয়ে আমি সাইবার ট্রাইব্যুনালে বলার চেষ্টা করলাম যে ওসি সাহেবের রুম, এই খাস কামরাটাও যদি নিরাপদ না হয় তাহলে আর জায়গা থাকে না। আর এইখানে শ্লীলতাহানির পর একটা মেয়ে যখন ওসি সাহেবের এখানে আসে, আর এই ভিডিওটা করা এবং ভাইরাল করার মধ্য দিয়ে এইটাকে কি পরিমাণ কয় গুণ বাড়িয়ে দিলেন, মানে কয়েক লক্ষ মানুষ এই শ্লীলতাহানির সাক্ষী হয়ে গেল। দেখলো আমরা তো গণমাধ্যমে কিন্তু ধর্ষণ বা শ্লীলতাহানির শিকার কারো নামই উল্লেখ করি না, সেখানে তার ছবি ছড়িয়ে দেওয়া হলো সারা দেশে। এবং মেয়েটা যদি বেঁচে থাকতো, আমি সাইবার ট্রাইব্যুনালকে বলার চেষ্টা করেছি
যে ইওর অনার যদি মেয়েটা বেঁচে থাকতো তাহলে এই ভিডিওটা কি তার বেঁচে থাকার জন্য অনেক বেশি কঠিন হয়ে যেত না? এবং অফিসার ইনচার্জ নিজেই, উনি কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা গেল এসআই সাহেব উনি চার্জশিট দেন এইসব মামলায়, তো উনি নিজেই যদি আইন ভঙ্গ করা শুরু করেন, তাও কি ধরনের আইন ভঙ্গ, যে মেয়েটাকে যে প্রশ্নগুলো উনি করেছেন এই প্রশ্নগুলা উনি আদৌ মানে ওসি বাদ দেন, একজন সুস্থ মানে একজন সুস্থ মানুষ এই ধরনের প্রশ্ন একজন এইরকম ভিকটিমকে করতে পারেন কিনা? স্বভাবতই ট্রাইব্যুনাল মামলাটি লিপিবদ্ধ করলেন এবং পিবিআই যেহেতু মূল হত্যাকাণ্ডের বিচারটি তদন্ত করার দায়িত্ব পেয়েছেন, এই জন্য পিবিআইকেই, ডিআইজি পিবিআইকেই দায়িত্ব দিয়েছেন যে 30 তারিখের ভিতরে একটা রিপোর্ট দেওয়ার জন্য। জি জি, জনাব একেএম শহীদুল হক, আমরা এই ঘটনায় মানে বিচার তদন্ত হচ্ছে দ্রুত এবং অনেক আসামি ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, খুবই দ্রুত, পিবিআইকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি শুরুতে যেটা বললাম যে আইনের স্বাভাবিক গতি হলে তো সব মামলার একই রকম মানে দ্রুততার সাথে করার কথা, কিন্তু সবগুলো তো আমরা একই রকম দ্রুততার সাথে পারি না। অনেকগুলো ঘটনা সারা জাতির দৃষ্টি আকর্ষণ করে, সেই জন্য নুসরাত হয়তো বিচার পাবে, কিন্তু এমন আরও অনেক নুসরাত আছে যাদের আসলে আমরা হয়তো ন্যায় বিচার দিতেই পারি না, তাদেরকে আমরা চোখের আড়ালেই থেকে যাই। না, ব্যাপারটা আসলে আপাতত দেশে তাই মনে হয়, কিন্তু যখন একটা কগনিজেবল অফেন্সের অভিযোগ থানায় আসে তখন ওসির দায়িত্ব থাকে মামলা রুজু করে তদন্ত করে এটা অভিযোগের পক্ষে যদি সাক্ষী প্রমাণ পায় তাহলে চার্জশিট দেওয়া। এটা অধিকাংশ ক্ষেত্রেই হয়। আমরা আমাদের যে পরিসংখ্যান, আমরা 75% কেজে মামলা চার্জশিট দিই, মানে যে ন্যাশনাল যে ফিগারটা আসে আমাদের অ্যাভারেজ, যে যত মামলা হয় থানায় তার 75% চার্জশিট হয়, আর 25% আমরা সাক্ষী প্রমাণের অভাবে সেটা চার্জশিট দিতে পারি না, ফাইনাল রিপোর্ট হয়। তো চার্জশিট যে হয় না বা সেটা কিন্তু বড় কথা না, কিন্তু এটা কিন্তু ঠিক না, চার্জশিট কিন্তু হচ্ছে। এখন বিচার হবে বা না হবে, বিচারের বিলম্বিত হচ্ছে, এটা তো আদালতের এখতিয়ার। চার্জশিট দেওয়ার পর ওটা আদালতের এখতিয়ারে চলে যায়, পুলিশ সাহায্যকারী হিসাবে থাকবে, কিন্তু আদালতে আপনি জানেন যে লক্ষ লক্ষ মামলা আদালত পেন্ডিং ঝুলে আছে, বিচারকের স্বল্পতা, নানান কারণে সেটা হচ্ছে না, এটা সবাই জাতীয়ভাবে সবাই জানেন, চিফ জাস্টিস সাহেব জানেন, এবং উনি একটা নির্দেশনাও দিয়েছেন যে আগামী 6 মাসের মধ্যে এই মামলাগুলি শেষ করতে হবে, এই ধরনের নির্দেশনা আছে। তো এখানে কিন্তু সব কিছু জায়গা এখন যেগুলি এখানে জাতীয় ভিত্তিতে একটা সেন্সেশন ক্রিয়েট করে, যেটা মিডিয়ায় চলে আসে, তো সেটা তো একটা অন্যভাবেই দেখবে, স্বাভাবিক এটা আসবে। যখন গোটা জাতি যেখানে এটা কনসার্ন হয়ে যায়, তখন আমাদের দেখবেন যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে কিন্তু একটা টার্ম আছে, মিডিয়া ট্রায়াল অনেক সময় বলে, যে মিডিয়া যখন জনগণের পারসেপশন ক্রিয়েট করে, এটা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে সে সিরিজ অফ ধারাবাহিক যখন রিপোর্টিং হয়, তখন জনমতে কিন্তু একটা ধারণা চলে আসে, তখন এই চাপটা কিন্তু প্রশাসনের, পুলিশের উপর, আইন বাহিনীর উপরে পড়ে, পুলিশের উপরে, তদন্তকারী সংস্থার উপরে পড়ে, কোর্টের উপরেও পড়ে, কিন্তু এটা একটা চাপ চলে আসে, এবং সেটাকে অনেক সময় কিন্তু মামলায় কিন্তু ওইটার প্রতিফলনও হয়। কাজেই যেটা দেশব্যাপী একটা সেন্সেশনাল ক্রিয়েট হবে, সেই মামলা তো একটু স্বাভাবিকভাবে আলাদা একটু নজর পাবে, একটু আলাদা কেয়ার নিয়ে করবে, এটা স্বাভাবিক। আচ্ছা জনাব, ব্যারিস্টার সাইদুল হক সুমন যে মামলাটি করেছেন সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে, এইখানে কি মানে ওই মোয়াজ্জেম হোসেনের কোনো কর্তব্যে কোনো গাফিলতি আপনার চোখে ধরা পড়েছে? উনি যেভাবে তার রুমে ভিকটিমকে মানে যেভাবে প্রশ্ন করেছে সেটাই অন্যায়, এবং সেই প্রশ্নোত্তরটি আবার ভিডিও করে ছড়িয়ে দেয়া, একজন মানে ভারপ্রাপ্ত কর্মরত হিসাবে তো মানে দায়িত্বে অনেক বড় গাফিলতি করেছেন বলে। গাফিলতি নাই, এখানে আপনি দেখেন, এটা শুধু আইন বহির্ভূত না, এটা আমি মনে করি মানবতা, মনুষ্যত্ব, বিবেক বহির্ভূত। মানে ওই ওসি আমি মনে হয় ইজ এ গ্রেট ডাফার, না হলে এরকম একজন ভিকটিমের সাথে তার এই আচরণ কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না, কোনো আইনের দৃষ্টি বলেন, স্বাভাবিক এটা কোনো গ্রহণযোগ্য না। সে হয়তো বলে যে ভিডিও যেটা করা হয়েছে ওই প্রিন্সিপালের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য, যদি মানুষ প্রিন্সিপালের বিরুদ্ধে মানুষ যায়, হ্যাঁ, এটা তো একটা ডাফারের কথা। একটা ভিকটিম যখন থানায় যাবে, তাকে কিভাবে তার সাথে আচরণ করবে, কিভাবে গ্রহণ করবে, তাকে কিভাবে মেন্টাল সাপোর্ট দিবে, সাইকোলজি সাপোর্ট দিবে, তার আত্মীয় সাপোর্ট দিবে, এটা তো পুলিশ অফিসারদেরকে পড়ানো হয়। আমি একটা বই লিখছি, সেই কমিউনিটি পুলিশ ও
সমাজে পুলিশ ও কমিটি পুলিশিং। তার মধ্যে স্পষ্ট লেখা আছে ভিকটিম যখন গেলে, শিশু গেলে কী আচরণ করবে, মহিলা গেলে কীভাবে করবে, এই র্যাপ কেসে ভিকটিম গেলে কীভাবে আচরণ করবে, কীভাবে বলবে। ওর তো উচিত ছিল তাকে অত্যন্ত তার মেন্টাল সাপোর্ট দেওয়া, যে মা তোমার যা হয়েছে তা শুনছি, এটা আমরা বিচারের জন্য ব্যবস্থা করবো, তোমার পক্ষে আমরা আছি, তুমি কেঁদো না, তুমি শান্ত হও। ওর মাকে ডেকে নিয়ে সামনে বসাবে, ওর দরকার একটু চাটা খাওয়াই, ওকে একটু সাইকেলের সাপোর্ট দিবে, তারপরে আস্তে আস্তে ওর কাহিনী সব শুনবে। শোনার পরে এটা এফআইআর ত্রুটি মুক্ত করার জন্য যদি আরও কিছু তথ্য দরকার হয়, তখন স্বাভাবিক তাকে জিজ্ঞেস করবে ওইটা এফআইআরকে সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য। সে যেভাবে জিজ্ঞাসা করতেছে মনে হয় যে আসামিকে জিজ্ঞাসা করতে, সেটাই। একবার সে ভিকটিম হয়েছে, আবার দ্বিতীয় টাইম পুলিশের কাছে আমাদের সেটাই হয়। আবার ডাক্তারের কাছে গেলে সে আবার আরেকবার ভিকটিম হয়, তাই না? কিন্তু আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে সমস্যা আছে, এই জন্য কিন্তু আমি কিন্তু আমার চাকরি জীবনে সবসময় চেষ্টা করছি, এই যে আমি যে কমিটি পুলিশিং করেছি, মানুষের সাথে সুসম্পর্ক সেতু বন্ধন তৈরি করা, এবং এই যে বিভিন্ন গ্রুপ অফ পিপলের সাথে কী আচরণ করবে, এটা কিন্তু আমাদের সেইভাবে ওরা জানলেও সেটা প্রতিফলন অনেক ক্ষেত্রে করেন না। যার কারণে ওই একজন একটা ব্যক্তির দায়কে গোটা বাহিনী, গোটা বিভাগকে নিতে হয়। এগুলি খুব কঠিনভাবে নিতে হবে। এখন সাইবার ডিজিটাল আইনে এই মামলা সেইভাবে টিকবে কি টিকবে না, এটা ট্রাইব্যুনালের ব্যাপার। কিন্তু তাকে ডিপার্টমেন্টাল সে যে অসদাচরণ করছে, মিসকন্ডাক্ট, এই মিসকন্ডাক্টের ব্যাপারের জন্য তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নেওয়া এবং এর কঠোর ব্যবস্থা দেওয়া উচিত। আমার মনে হয় যে এই আপনি যেহেতু পুলিশের আইজি ছিলেন, কখনো কখনো এরকম ক্ষেত্রে আমরা শুনি যে আপনাদের পক্ষ থেকে বলা হয় যে এরকম ব্যবস্থা নিলে পুলিশের মোরাল ডাউন হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি মনে করি যে এই পুলিশের বিরুদ্ধে বাব্যবস্থা না, তাহলে তো পুলিশ বাহিনীর গোটা বাহিনী এই ক্ষেত্রে মোরাল ডাউন হয় কখন, যদি মনে করেন সে কোনো অপরাধী না, কিন্তু সেই ক্ষেত্রে যদি কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তখন মোরাল ডাউন হবে। কিন্তু সে যে কাজটা করছে এটা তো করা উচিত না, উচিত হয় না, এটা তো উচিত এইভাবে উচিত না। মেয়েটাকে তো যে তার মেন্টাল সাপোর্ট দেবে, তার তো উচিত ছিল মামলা হওয়ার পরে এই ফ্যামিলির সাথে টাইম টু টাইম যোগাযোগ রাখা, একজন অফিসার অ্যাসাইন করা, ডেলি যাওয়া, তার সাথে কথা বলা, কোনো সমস্যা আছে কিনা এগুলি করা উচিত ছিল, তাই না? নিরাপত্তা সমস্যা আছে কিনা এগুলি করা উচিত ছিল। এখন সে খালি জিজ্ঞেস করছে তোমার নিরাপত্তা লাগবে, ওরা বলছে না আমাদের কোনো সমস্যা নেই। এরকম বললেই তো হবে না। কাজেই এই যে আমাদের পেশাদারিত্বের যে অভাবটা, আর এই ক্রিমিনাল যে ভিকটিম ম্যানেজমেন্ট, যেটা এখন কিন্তু ভিক্টিমোলজি এটা সাবজেক্ট তৈরি হয়েছে, ভিক্টিমোলজি অনেক লেখালেখি হচ্ছে আর কি। আমিও ভিক্টিমোলজি ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকটা লেকচারও দিয়েছি, ক্রিমিনোলজি বিভাগে আছে। হ্যাঁ, কিন্তু এখন এটা মানে আমাদের কালচার আসেনি। এই কারণে আমি বইটা লিখছিলাম। কিন্তু আপনার বইটা যদি পড়ে তাহলে আরো তাদের কাজে লাগবে হয়তো। আপনার কাছে যাওয়ার আগে আমি একটু সুলতানা কামালের কথা বলছিলাম শুরুতে, ওনার বক্তব্যের একটা ছোট্ট অংশ দেখে আসি, তারপর আপনার কথা শুনবো। যারা যেখানে যেভাবে দায়িত্বপ্রাপ্ত আছেন, আজকে নুসরাতের বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্তের ভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে। তারা তাদের প্রতিবেদন দেওয়া শুরু করেছে। আমরা আশা করব যে প্রতিবেদন যখন শেষ হবে, তার মধ্যে যারা যে কোনোভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যাদেরকে আমি মনে করি যে এই মাদ্রাসার পরিচালনা পর্ষদের যে লোকেরা, সেখানে রাজনৈতিক যে নেতারা ছিল, এখানে একটা নেক্সাস তৈরি হয়েছিল। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সামাজিকভাবে ক্ষমতাশালী নারী পুরুষ নির্বিশেষে একটা নেক্সাস তৈরি হয়েছিল যারা এই নুসরাতের হত্যাকাণ্ডের জন্য দায়ী। এবং আমরা আশা করব যে প্রত্যেকটি ব্যক্তি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী চিহ্নিত হবেন এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা আদালতের দুজন বিজ্ঞ বিচারকের কথা শুনেছি। বিচারকের মুখ থেকেও এই ভাষা বেরিয়ে আসে যে সাগর রুনি এবং তনু হত্যার মতন যেন এই বিচারের কাজ হারিয়ে না যায়। তার মানে যারা বিচার দেওয়ার জায়গায় বসে আছেন উচ্চ আদালতে, তারাও বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখতে পারছেন না। সেটা একটা। আরেকটা বিচারহীনতার সংস্কৃতির দিক হচ্ছে, যদি আমাদের দেশের প্রধান নির্বাহী, তার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, তিনি যদি চান তাহলে বিচার হবে, তিনি যদি না চান তাহলে বিচার হবে না, এমন একটা সংস্কৃতিতে আমরা চলে গেছি। আজকে এই 63 জন যাদের মেয়েদেরকে, যাদের সন্তানদেরকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এই 63 জন কি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যে তার কাছে আর্জি পেশ করতে পারবেন যে আমার সন্তানের হত্যার বিচার হোক? তাহলে এই 63 জনের বিচার কি আমরা আশা করতে
পারি না, কারণ আমরা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে বাস করছি এবং সেখানে আমরা প্রতিদিন নতুন নতুন মাত্রা যোগ করছি। আমরা চাই যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হোক। মুক্তিযুদ্ধের বাংলাদেশে যেখানে আমরা চেয়েছিলাম প্রতিটি মানুষ তার নিজস্ব মর্যাদা নিয়ে বাস করবে, নারী পুরুষ নির্বিশেষে, সেখানে বিচার ব্যবস্থা তার নিজের নিয়মে কাজ করবে, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং প্রতিটি নির্যাতিত মানুষ, বিশেষ করে নির্যাতিত নারী, বিচার পাবে এবং তাদের যে নির্যাতনকারী তারা তাদের প্রাপ্য। শ্যামলদা, অনেকগুলো কথা চলে আসছে সুলতানা কামালের বক্তব্যে যে আইনের তো স্বাভাবিক গতিতে চলার কথা, প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে কেন? মানে করলে উনি অনেক দিকে নজর রাখেন, ভালো, কিন্তু সব মামলার ব্যাপারে তো উনি নজর রাখার কথা না, উচিত না? সবাই যদি যার যার জায়গায় দায়িত্বটা পালন করেন, যেমন জনাব একেএম শহীদুল হক যেটা বললেন যে মিডিয়ায় চলে আসলে এক ধরনের প্রেশার, যদি কোনো কারণে ঘটনাটা মিডিয়ার আড়ালে চলে যায় তাহলে সেটার ব্যাপারে পুলিশেরও নজর একটু কম থাকে, মানে এটা তো হওয়ার কথা না। প্রথমে আমি একটা প্রশ্ন উত্থাপন করতে চাই যে ধরুন এই যে ভিডিওটি ওসি মোয়াজ্জেম হোসেন করলেন এবং করাটা অন্যায়, প্রচার করাটা আরও অন্যায়, কিন্তু আমরা যে টেলিভিশনে এখন দেখাচ্ছি এটা কি অন্যায় না? আমরা যে ভিডিওটা প্রচার করছি না, আমরা কিন্তু এইটা মারা যাওয়ার আগে বোধহয় প্রচার না, করেন, মারা যাওয়ার আগে বা পরের ব্যাপার না, এটা হচ্ছে সামান্যতম শ্রদ্ধার ব্যাপার। এই যে আমাদের একটা কমন আইন আছে আমাদের দেশে যে একজন ভিকটিমের ছবি কিভাবে প্রচার হবে না হবে এর বিস্তারিত আইন আছে। বিশেষ করে এই ধরনের শিশু যারা 18 বছরের নিচে যারা বয়স, বাংলাদেশের একটা অসাধারণ আইন ছিল 1974-এর চিলড্রেন অ্যাক্ট, যেটা বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার মাত্র 2 বছরের মাথায় এই আইনটি করেছিলেন। তখনও সারা বিশ্বে শিশুদের নিয়ে এত চিন্তা হয়নি। 1998-এর প্রথম চাইল্ড কনভেনশন হয়। এখানে কয়েকটা দিক আছে। যে প্রথমত কথা হচ্ছে যে সেন্সেশন হলেই যে বিচার হয় বা পুলিশের উপর চাপ তৈরি হয় এটাও কিন্তু একমত না। তাহলে সাগরুনি কেন হলো না? এর চাইতে বড় সেন্সেশন তো কিছু ছিল না। কেন তকি হত্যা হলো না? কেন তনু হলো না? কেন পুলিশের এক কর্মকর্তা স্ত্রী মৃত্যুর হলো না? সুতরাং এখানে নির্ভর করে কোন পরিস্থিতিতে কোন ঘটনাটি কিভাবে ঘটছে এবং তার পেছনে রাষ্ট্রশক্তির মদত কতখানি আছে তার উপরে। এটি আপনার নুসরাতের ঘটনাটি হচ্ছে আইসবার্গের মাথায় একটি ছোট টিপ মাত্র। ছোট্ট, সেটাই। বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এবং সেটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা, স্কুল, এমন কোনো জায়গায় যেখানে যৌন হয়রানির অভিযোগ নেই। একই সময়ে এই সময়টাতে আমরা অনেকেই ভুলে গেছি, কদিন আগেই গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে তার 3 ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। এই জিনিসগুলো সেই অর্থে আমরা যে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি তাই না। আর আরেকটা কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কি সম্ভব বাংলাদেশের এই সমস্ত? কিন্তু বাংলাদেশে একটা রেওয়াজ হয়ে গেছে যে ছোটখাটো বিষয় প্রধানমন্ত্রী পর্যন্ত হস্তক্ষেপ না করলে কিন্তু হয় না। এখানে পুলিশের কাজটি অত্যন্ত নিন্দনীয়। পুলিশ যে কাজটি করেছে যে ভিডিও ধারণ করা, এটা কোনোভাবেই তিনি করতে পারেন না। আমি জানি না পুলিশের এই ধরনের ওরিয়েন্টেশন আছে কিনা বা থাকলেও তাদের মধ্যে সেই বোধটুকু তৈরি হয় কিনা, সেটি একটি বোধেরই অভাব। এবং অনেকেই আমি বলতে শুনেছি যে সাধারণ মানুষ যে থানায় যায়, পুলিশ তো এরকমই ব্যবহার করে, এটাই হচ্ছে পুলিশের স্বাভাবিক আচরণ, বরং ভালো আচরণটা মনে হয় একটা অস্বাভাবিক। এবং এটি হচ্ছে আমাদের সংস্কৃতির মধ্যে চলে গেছে যে থানায় গেলে এই ধরনের হেনস্থা হতে হবে, এই ভয়ে অনেকে যায়, অনেকেই যেতে চায় না। এটি হচ্ছে বাস্তবতা। আবার এটাও ঠিক, আমি পুলিশকে আবার ধন্যবাদও দিই। যেমন ধরুন যে পিবিআই, আপনি দেখেন গত 7 দিনের মধ্যে পিবিআই যে অসাধারণ সাকসেসফুল একটা তদন্ত করে অলরেডি 14 জন আসামিকে গ্রেফতার করে ফেলেছে এবং মোটামুটি একটা পুরো ভিতরের নেটওয়ার্কটা আবিষ্কার করা, এবং তারা কিন্তু খুব দ্রুততার সঙ্গে অত্যন্ত সিরিয়াসলি আমি এই পুলিশের এই উদ্যোগটাকেও স্বাগত জানাই। একই সঙ্গে বাস্তবতা হচ্ছে এটাই, আমাদের দেশে এই ধরনের ইস্যুগুলো যখন সামাজিক নাড়াচাড়া দেয় তখন কিছুটা অগ্রগতি হয়। কিন্তু আবার এটাও তো ঠিক, যেটি সুলতানা কামাল বললেন যে বিচার বিভাগের প্রতিও যে মানুষের খুব আস্থা আছে তা না, কিন্তু বিচার বিভাগও নিজের ব্যাপারে হতাশা প্রকাশ করছে। তাহলে কেন আমরা এতদিন পরও 7 বছর 8 বছর পরও সাগররনির এখনো পর্যন্ত চার্জশিটই দাখিল করতে পারলাম না? আমরা পারলাম না এই তনু হত্যার বিষয়টি একটা সুরাহা করতে, আমরা তকির ব্যাপারটা কিছু করতে পারলাম না। এগুলো আমাদের জন্য একটা দুষ্ট ক্ষতের মতো থেকে যাচ্ছে। এখানে যেটি বড় ঘটনা যে কারণে আপনি আজকে আরেকটি দায়িত্ব জ্ঞানহীন কাজ দেখবেন, আমি জানি নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। প্রথম যে এই নুসরাতের হত্যাটাকে
আত্মহত্যা বলে চালিয়েছিল, সেটি একজন একজন সাংবাদিক। তিনি সেখানকার সমকালের প্রতিনিধি, ফেসবুকে প্রথম একটা স্ট্যাটাস দিছে যে নুসরাত মেয়েটি আত্মহত্যা করেছে গায়ে কেরোসিন ঢেলে। এবং সেই সাংবাদিকের একটি ভাষ্য শুনলাম আমি একটু আগে একটা টেলিভিশন চ্যানেলে, যে ওসি মোয়াজ্জেম হোসেন তাকে বলেছে যে সে আত্মহত্যা করেছে, এই জন্যই সে। এখন আমরা যে সোশ্যাল মিডিয়া নামক যে জিনিসটি এখন আমাদের সামনে দাঁড়িয়েছে প্রবাস, এটি আমাদের যে কি ভালো খারাপ হয়তো এই বিচার অন্যরা করবেন, যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারা করবেন। আপনি একটি ঘটনার কিছু কনফার্ম হওয়ার আগে দায়িত্ব জ্ঞানহীনভাবে আপনি বলে দিলেন যে এটা মেয়েটা ইয়ে করেছে, আত্মহত্যা করেছে। এবং তার ভাষ্যটি আপনি দেখবেন একটু আগে, হয়তো অন্য কোনো চ্যানেলে গেলে পাবেন। এই জায়গাগুলো আমাদের মনে হয় আরও সচেতনতার জায়গা আছে। এবং এই দায়িত্বটা যদি আমরা পালন করতাম প্রত্যেকেই, আমরা এই দায়িত্ব পালন করি নাই বলেই এবং এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। আজকে যদি আমরা রাজনৈতিক নেতারা দায়িত্ব পালন করতাম, আমরা যদি সেখানকার স্থানীয় প্রশাসন দায়িত্ব পালন করতাম, আমরা যদি পুলিশ দায়িত্ব পালন করতাম, তাহলে কিন্তু নুসরাতের মতো মেয়েকে কিন্তু আজকে মৃত্যুবরণ করতে হতো না। যেটি সুলতানা কামাল একটু বলছে, এর একটা নেক্সাস কিন্তু আছে। আপনি খেয়াল করবেন, আমরা অনেকের কথা বলছি, কিন্তু প্রবাস আমরা কি একবারও স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতির কোনো ইন্টারভিউ নিয়েছি? কোথাও দেখেছেন কোনো? আমি অন্তত চোখে পড়ে কিভাবে প্রিন্সিপাল থাকে এত বিতর্কিত লোক? হ্যাঁ, না প্রিন্সিপাল ছিল, কিন্তু যেই প্রিন্সিপালের বিরুদ্ধে এত অভিযোগ আগেও দায়ের করা হয়েছে, সেই গভর্নিং বোর্ডের চেয়ারম্যানের খবর কি? তার কোনো ব্যাপার নাই। আপনি জানেন ওই এলাকায় একজন জনপ্রতিনিধি আছেন, এমপি সাহেব আছেন, আপনি কি গত 7 দিনে তার কোনো বক্তব্য শুনেছেন? বা কোনো একজন এলাকার জনপ্রতিনিধিকে খোঁজ নিয়ে দেখেন আপনি। তারপরে এই এলাকার আরও যে রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিত্ব, এটি কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। এটি কিন্তু 1917 সালে প্রতিষ্ঠিত 102 বছরের একটি পুরনো মাদ্রাসা। এটার একটা অনেক ঐতিহ্য আছে এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি কেন আজকে এরকম একটি দুর্বৃত্তের হাতে পড়লো, এর পেছনে কারা কারা জড়িত? আমার তো মনে হয় এটা একটা ছোট ঘটনা মাত্র। মানে প্রবাস, আমার অন্তত সাংবাদিকতার জীবনের অভিজ্ঞতায় বলতে পারি যে ইস এ স্মল ঘটনা, যেটি নুসরাতের মতো একটি অত্যন্ত দৃঢ় মেয়ের কারণে কিন্তু এটাই জায়গায় আসছে। হ্যাঁ, অনেক মেয়ে আছে যারা, অনেক ছেলে আছে যারা, অনেক মানুষ আছে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিকটিম হচ্ছে, তারা কখনোই আমাদের লাইমলাইটের মধ্যে আসে নাই। আমরা মিডিয়া কখনো তাদের উপর আলো ফেলেনি, আমরা নজর দিইনি। এটি হচ্ছে ছোট একটি ঘটনা, কিন্তু সেই প্রশাসনের দায়িত্ব কোথায় সেখানে? সেখানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি কি করেছে? আপনি এর আগে যখন আমি একজন স্কুল কমিটির যে সদস্য ছিলেন তার বক্তব্য শুনছিলাম যে তারা এর আগে আরেকটি নাসরিন আক্তার নামে আরেকটি মেয়ের কমপ্লেন নিয়ে ইয়েতে গভর্নিং বোর্ডের কাছে কমপ্লেন করেছে, কিছুই হয়নি। উল্টো যারা কমপ্লেন করেছে তাদেরকে আরও করেছে, ভিকটিম করেছে। তো এই সামগ্রিক বিষয়গুলোর একটা তদন্ত হওয়া উচিত। আর আমার ধারণা, যদি আমরা সত্যিকারের একটা সমাজটাকে সহনশীল সমাজ করতে চাই, সত্যিকার একটা ভালো সমাজ করতে চাই, তাহলে এই ধরনের অপরাধগুলোর একদিকে বিচার হওয়া যেমন জরুরি, আরেকটি জরুরি বিষয় হচ্ছে এই ধরনের অপরাধ যাতে না ঘটে সেই ব্যবস্থা করা। আরেকটি জরুরি হচ্ছে এই ধরনের অপরাধের প্রতিকার পাওয়ার জন্য একটা ব্যবস্থা অন্তত চোখের সামনে দৃশ্যমান করা। আপনি জানেনই না যে এই ধরনের একটা কমপ্লেন হলে আপনাকে কোথায় যেতে হবে। আপনার আদালতের একটা নির্দেশনা ছিল যে সব শিক্ষা প্রতিষ্ঠানে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি করার জন্য। নির্দেশনা কি বাস্তবায়ন হয়েছে? বাস্তবায়ন না হলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যা বাস্তবায়ন তাদের করার দায়িত্ব, তারা যে করে নাই, সে গাফিলতির জন্য কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? এগুলো খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে এখন। জি, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনা। আমরা কথা বলছিলাম আইনের শাসন, মানে কিভাবে নুসরাতের ঘটনায় অনেক ক্ষেত্রের, মানে সুলতানা কামাল যেমন বলছিলেন যে একটা নেক্সাস, পলিটিশিয়ান আছে, পুলিশ আছে, অপরাধীরা আছে, প্রশাসন আছে, নানা রকমের গাফিলতি বিচ্যুতি মিলেই আসলে এমন বড় বড় ঘটনা ঘটে। সেটা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। জনাব ব্যারিস্টার সাইদুল হক সুমন, এই আপনার আজকে সুলতানা কামাল যে উচ্চ আদালতের রেফারেন্স দিলেন, সেটিও কিন্তু আপনার এটা রিটের প্রেক্ষিতে, আপনি পরদিনে রিট করেছিলেন বিচার বিভাগীয় তদন্ত চেয়ে। তখন আদালত বলেছে যে যেহেতু প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছেন এবং জিনিসটা তদন্ত হচ্ছে, তদন্ত যদি না হয়, কোনো গাফিলতি হলে আদালত ইন্টারফেয়ার করবে। তখন আদালত বলেছিল যে তনু বা মৃত্যু মতো যেন এই ঘটনাটি হারিয়ে না যায়। তার মানে উচ্চ আদালতের মধ্যে এক ধরনের শঙ্কা আছে যে তনুর
ঘটনা যে হারিয়ে গেল, বিচার হলো না, মৃত্যুর ঘটনা হলো না, বা সাগর রুনি বা ত্বকির কথা বলা হচ্ছে, এগুলির বিচার হয়নি, আদালতও জানেন, মানে আদালতের কিন্তু এক ধরনের আস্থাহীনতা আছে বিচার বিভাগের, মানে এই বিচার ব্যবস্থার প্রতি, যেটা বিচার প্রক্রিয়ার প্রতি আর কি। এইটা একদম আপনি আইনজীবী, সেটার কিভাবে আপনার, মানে এটার প্রতিকার কি, মানে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা ফেরানোর উদ্যোগটা কি? আমাদের যে ইনস্টিটিউশনগুলা কিন্তু দিন দিন দুর্বল হয়ে পড়তেছে। এই যে নুসরাত জাহান রাফির, আমার কাছে আশ্চর্য লাগে, আমি কেন মামলাটা করা লাগলো, 11 তারিখে কেন আমি তার বিরুদ্ধে মামলা করতে গেলাম, আমি কে? এই ঘটনা তো, এই ভিডিওটা ধারণ করা হয়েছে 27 মার্চ। হ্যাঁ, এই ভিডিওটা ধরেন, আমি ধরে নিলাম আমি 11 তারিখে ভিডিওটা দেখেছি, যদি 27 তারিখের পরে যে কোনো একদিন এটা সোশ্যাল মিডিয়াতে এসে থাকে, সাথে সাথে পুলিশ ডিপার্টমেন্টের এতগুলা ইনস্টিটিউশন, পিবিআই বলেন, এতগুলা ইনস্টিটিউশন আছে, এনএসআই আছে, সবাই দেখতেছে সোশ্যাল মিডিয়া, তো ওই সময় কেন পুলিশ ডিপার্টমেন্ট থেকে এটা আমলে নিয়ে তাকে সাসপেন্ড করা হচ্ছে না, বা এটার ব্যাপারে তৎক্ষণাৎ কেন তদন্ত কমিটি করা হচ্ছে না, যে আলাদাভাবে এটা কেন আরেকজন, আমার মতো একজন ব্যারিস্টারের কেন গিয়ে মামলা করা লাগবে? এটা তো ওনাদেরই দায়িত্ব। আমি প্রাথমিকভাবে প্রতীয়মান হোক বা না হোক, ওনারা তো প্রাথমিকভাবে আমলে নিয়ে এটাকে করতে পারতেন, তাহলে হতো কি, পুলিশের ব্যাপারে মানুষের কনফিডেন্সটা বাড়তো। এখন আমি যখন মামলাটা করি, তখন আমি ভার্সেস পুলিশ দাঁড়াই গেলাম, এটা তো দরকার ছিল না তাদের। এখন কি হবে, মানুষ বলবে যে ব্যারিস্টার সুমন মামলাটা করাতে হয়তো তদন্তে আসতে, নাইলে হয়তো উনি প্রত্যাহারই থেকে যেতেন, পরে বেঁচে যেতেন। এখন তো একটা সিস্টেমের ভিতর আসছে এইভাবে, এই যে তদন্ত পর্যায়ে এইসব কারণেই কিন্তু মানুষের এই যে বিশ্বাসটা কমে যাচ্ছে। এবং দেখেন আরো মজার জিনিস, দেখেন গতকালকে একটা সুপ্রিম কোর্ট থেকে একটা সার্কুলার আসছে, বের হয়েছে, স্পেশাল কমিটি ফর রিফর্মস। উনার একটা সার্কুলার দিয়ে বললেন গতকালকে, সম্ভবত আমার এই মামলা করার পরে বা আগে, আমি জানি না এক্স্যাক্টলি, তারা দিয়ে বললেন এখন থেকে 22 ধারার জবানবন্দি, ওই যে ভিকটিম যে জবানবন্দিটা, শুধু নারী ম্যাজিস্ট্রেট ছাড়া, খুব স্পেশাল অকেশন ছাড়া নারী ম্যাজিস্ট্রেট এটা করা লাগবে। তা আমার কথা হচ্ছে, এটা তো ইট গোজ উইথ ভেরি কমন সেন্স, যে একটা মেয়ে বা একটা ভালনারেবল একটা মানুষকে আপনি তার মানুষ ছাড়া আপনি এরকম একজন পুরুষের কাছে একটা মেয়ে কিভাবে এই ধরনের কথা বলবে? তো এইটাও আমাদের দেখেন কত দেরিতে আমাদের মনে হলো, এরকম একটা সার্কুলার কিন্তু আরো আগে হলে কিন্তু আমরা অনেকেই বেঁচে যেতাম। হয়তো এই যে এই নুসরাতের ইন্টারভিউটা যদি অন্য কেউ নিত, একজন মেয়ে ম্যাজিস্ট্রেট নিত, তাহলে হয়তো আমাদের এই পরিণতি। তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে প্রতিটা ইনস্টিটিউশনই, শুধু যে আদালত যে আশঙ্কাটা করেছেন যে সাগর রুনি থেকে শুরু করে, এখানে কিন্তু শুধু একটা ইনস্টিটিউশন জড়িত না, অনেকগুলো ইনস্টিটিউশন, মানে অনেকগুলো ইনস্টিটিউশন জড়িত হওয়ার কারণে সবাই কেমন জানি মানে দায়িত্ব পালনে কোথায় যেন একটা, মানে অন্য আরেকটা থার্ড পার্টি এসে, কখনো প্রাইম মিনিস্টার এসে, কখনো হয়তো আরেকজন ব্যারিস্টার এসে, কখনো আরেকজন অ্যাডভোকেট এসে, কখনো একজন সাংবাদিক এসে হয়তো জায়গাটাকে মানে একটু ধাক্কা দিচ্ছেন। আমার কথা হচ্ছে, এটা সেলফ স্টার্ট নিবে না কেন? এটা ধাক্কা দিতে হবে কেন? সেই কথাটাই, এটা সেলফ স্টার্ট নিবে না কেন? এই কারণেই কিন্তু দেখেন, এই যে সুলতানা কামাল সাহেব যে কথাটি বলেছেন, যে এই প্রতিটা ডিপার্টমেন্টই যখন কেমন জানি যে ধাক্কানো লাগতেছে, সেলফ স্টার্ট নিচ্ছে না, তখন আর পাবলিকের কনফিডেন্স থাকে কিভাবে? জি জি, আপনাকে ধন্যবাদ জানাবে কেম শহীদুল হক। এই ঘটনায়ও কিন্তু পুলিশের গাফিলতির কথা যেমন আসছে, আবার পুলিশের সাফল্যের কথাও কিন্তু আছে। যেমন শ্যামলদা যেটা বলছিলেন, যে পিবিআই 1 সপ্তাহের মধ্যে মোটামুটি ঘটনার রহস্য উদ্ঘাটন করে ফেলছে, কারা জড়িত এবং মূল আসামি প্রায় সবাই ধরা পড়ে গেছে। হ্যাঁ, সবাইকে ধরে ফেলেছে। এবং পুলিশের এরকম সাফল্যের আরও অনেক ঘটনা আছে, কিন্তু তারপরও ছোটোখাটো 2টি ঘটনার কারণে পুলিশের প্রতি এক ধরনের আস্থাহীনতার কথাও বলা হচ্ছে। এই আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনি দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন এবং সর্বোচ্চ পদে ছিলেন, আপনার একটি বইয়ের কথাও বললেন। আপনার এই বাহিনীতে যারা এখন আছেন, তাদের এই বাহিনীর মর্যাদা রক্ষা করে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব করার ক্ষেত্রে কি পরামর্শ আপনার? না, ব্যারিস্টার সুমন সাহেব যেটা বললেন যে পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ কি করছে, এটা কিন্তু আমি যে যখন ওসিকে ওখানে প্রত্যাহার করার সাথে সাথে কিন্তু এক ধরনের শিকার হইলো যে আমরা তদন্ত কমিটি হয়, তখনই তদন্ত কমিটি করছে, তদন্ত কমিটি তদন্ত করবে, এবং তদন্ত যখন আসবে তখন এই যে ভিডিও, এটা তো চলে আসবে, সবই চলে আসবে। তার যেখানে যেখানে ল্যাপসেস আছে, যেখানে যেখানে তার মিসকন্ডাক্ট, যেখানে যেখানে তার ওমিশন, যেখানে তার নেগলিজেন্স, এইগুলি সবই চলে আসবে, তখন তার প্রতি ব্যবস্থা হবে। এটা তো একটা ডিপার্টমেন্টে একটা প্রসিডিউর আছে। আপনি একটা লোক অপরাধ করলে দূরে এসে তো ফাঁসি দিতে পারবেন না, আপনি তো সেই তদন্ত করতে হবে, একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে হয়।
কিন্তু তাকে তো পুলিশ ওন করে নেই যে না তুমি ওখানে থাকো, সিকিউরিটি করো। সেটা হয়তো তদন্ত কমিটি যে কাজগুলি তদন্তগুলি করতেছে সেটা হয়তো এখন পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত তার এটা পাবলিকলি আসবে না। আর ওই যে দেখেন আমাদের সুলতানা কামাল ম্যাডাম যেটা বললেন নেক্সাস, আমি দেখবো সমাজে কিন্তু রন্ধে রন্ধে কিন্তু আমাদের এই অবক্ষয়। একটা অপরাধী, যে অপরাধীর পক্ষে কিন্তু অনেক লোক ছিল, ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা ছিল, ছাত্ররা ছিল, ছাত্রীরা ছিল, কমিটির লোকজন ছিল, এলাকার লোকজন, এমনকি গণমাধ্যম কর্মীও ছিল, অপরাধীর পক্ষে কেন থাকবে? তো এই সংস্কৃতি আমাদের নাই যে যে অপরাধ করবে তার পক্ষে কেউ থাকবে না। ঠিক আছে, আদালতে যখন গেলে তার পক্ষে শুধু তাই না, মানে তার মুক্তির দাবিতে মিছিল হয়েছে সেখানে, মানে এই প্রিন্সিপাল গ্রেপ্তারের পরে তার মুক্তির দাবিতে মিছিল হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য মিছিল হয়েছে, আবার তাকে মুক্তি করার জন্য মানববন্ধন হয়েছে। তো এটা তো সমাজে আমরা দেখেছি, এই যারা বিভিন্ন রকম দুষ্ট প্রকৃত লোক তারা বিভিন্ন গ্রুপের সাথে একটা সম্পর্ক রাখে। বেশি পাওয়ারফুল লোক যারা গণ্যমান্য লোক বিভিন্ন কৌশলে একটা সম্পর্ক তৈরি করে এবং যখন বিপদে আপদ হয় তখন এই সম্পর্কটা কাজে লাগানোর চেষ্টা করে, প্রশাসনকে চাপ দেয়। আমি তো এরকম অনেক অভিজ্ঞতা আছে যে যেমন আওয়ামী লীগের লোক জামাতের লোকের পক্ষে তদবির করে, চাকরির জন্য তদবির করে, ওরা একটা মামলায় করলে মামলা থেকে বাদ দেওয়ার তদবির করেছে। এরকম ফিল্ডে গেলে আমার এসপিরা বলতো যে আওয়ামী লীগের লোক এগুলি করে। আমি কি তুমি একেবারে প্রফেশনালি যাও, কে বিএনপি কে জামাত আওয়ামী লীগ, ওখানে যদি দেখো তো এভিডেন্স আছে, কারা কোনো তদবির শুনবে না। এই যে প্রফেশনালিজমটা এটা আনতে হবে, এটা আমাদের প্রত্যেকটা আনতে হবে। আর ওই যে এক্সট্রা ডিপার্টমেন্টের যে সামনে ইনফ্লুয়েন্সগুলি, এইগুলিকে পুলিশের পক্ষ থেকে যদি ইচ্ছা করে অ্যাভয়েড করতে পারে, অ্যাভয়েড করলে এমন কিছু হয় না, কিন্তু অ্যাভয়েড করলে এমন কিছু হয় না। কিন্তু ওই যে একটা জুজুবুরি ভয় থাকে যে আমি ওসি, যদি আমি এমপির কথা না শুনি তাহলে আমি এখান থেকে বদলি হয়ে যাব, আমি এসপি, আমি যদি মন্ত্রীর কথা না শুনি আমি বদলি হয়ে যাবে। এই যে যদি চেয়ার ধরে চাকরি যারা করে তারাই দুর্বল হয়। চেয়ার যেখানে যাকে আমি আমার মতো কাজ করবো, নিয়ম মেনে চলবে, নিয়ম মেনে চলতে আমার আইনের শাসন, আমি জনগণের কাছে কমিটেড, আমার যে দায়িত্ব এইটা আমি আমি এটা করে যাবো, সেই কালচারে তৈরি করতে হবে। আর এই যে আপনার জ্ঞানের অভাব, এই যে পুলিশের চাকরিটা তো অনেকটা মানুষকে কথা দিয়ে ব্যবহার দিয়ে তার একটা মেন্টাল সাপোর্ট দিতে হবে, তাই না? হয় কিন্তু বাস্তবে উল্টোটা আসলে। হ্যাঁ, সেটাই এখানে থানা লেভেলে এখনো আমরা কিন্তু সেইভাবে আনতে পারিনি। কিন্তু অনেক আমরা কিন্তু সেন্সেশনাল যত ঘটনা ঘটছে, আপনি জঙ্গিরা করুক আর যারাই করুক, কোনো ঘটনা কিন্তু উদ্ঘাটন হয়নি এবং ঘটনা খুব কমই আছে। আপনি সাগররুনির কথা বললেন, এটা পুলিশের ব্যর্থতা, এটা তদন্তকারী সংস্থার ব্যর্থতা। তারা আপ্রাণ চেষ্টা করেও এটা তারা পারেনি, যে কোনো কারণে এভিডেন্সটা আনতে পারেনি। আর ওখানে তো আমার কথা বলছি, নারায়ণগঞ্জ যেটা বললেন সেটা তো একটা অন্য প্রেক্ষাপটে, তার যে প্লেস অফ অকারেন্সটা ওটা একটা সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতর, ওখান থেকে যে তদন্ত করতে এই সমস্ত সাপোর্টগুলি পাবে, পুলিশ সেইভাবে সাপোর্টটা পায় নাই, সেই সাপোর্টটা পায়নি, যার কারণে এটা হয়নি। এরকম 2-3টা ঘটনা হয়তো উদ্ঘাটন করতে পারেনি, আর বাকি সব ঘটনায় কিন্তু আমরা উদ্ঘাটন করতে পেরেছি, চার্জশিট হয়েছে, সেগুলি হয়তো ট্রায়ালে আছে এবং কিছু বিচার হয়েছে। কাজে আমাদের সফলতা আছে, কিন্তু ওই যে আচরণগত দিকটা থানা লেভেলে, এই থানা লেভেলে এই পরিবর্তনটা আনতে হবে। এটা উদ্যোগ আছে, পুলিশের উদ্যোগ আছে, সরকারের উদ্যোগ আছে, এটাকে আরো বেশি ত্বরান্বিত করতে, আরো ইন্টেন্সিফাই করতে হবে। জি, আমরা আরেকটা বিরতিতে যাব, বিরতির পরে শ্যামলদার কথা শুনবো। প্রিয় দর্শক, আশা করি আপনাদের ফিরে এসে পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনা। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। শ্যামলদা, অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, কিন্তু এই যে সমস্যাগুলো, যেগুলো যে গাফিলতি, কারোর নেক্সাসের জড়িয়ে পড়া, না মানে আইনের বাইরে গিয়ে নানা রকমের তৎপরতা চালানো, এটা থেকে মানে ঠিক ট্র্যাকে আনার উপায় কি? উপায় অনেকগুলো নিয়ে আলোচনা হলো, কিন্তু আসলে জানি না যে মানে আমরা বলে দিলে যে উপায়টা বাস্তবায়ন হয়ে যাবে তাও জানি না, কিন্তু একটা না একটা উপায় তো বের করতে হবে আসলে। না, ট্র্যাকে আসবে, আমিও তো হতাশ হই না প্রবাস, কারণ আমাদের এই জাতির যে অসাধারণ সব অর্জন, যে আজকে একটু পরে আমরা 17 তারিখে প্রবেশ করবো আমাদের মুজিবনগর দিবস। একটি জাতি 25শে মার্চের কাল রাত্রিতে যখন এরকম একটা নৃশংসতা শুরু হয়, তার মাত্র 22-23 দিনের মাথায় একটা সরকার গঠন করে ফেলেছে।
একটু নিজে ভাবুন তো যে গত 22 দিন আগে কি করেছেন, আজকে 22 দিন পরে আসলে কোনো হিসাব মেলানো যাবে না। কিন্তু আমাদের রাষ্ট্র চিন্তা এই ধরনের ব্যাপারগুলো ঘটেছে, এটাই আমাদের অগ্রগতির অনেক জায়গা আছে। পুলিশ নিয়ে অনেক ফ্রাস্ট্রেশন আছে, পুলিশ নিয়ে অনেক নানা রকম আছে, কিন্তু আবার পুলিশ ছাড়া তো আমাদের ইয়েও নেই, চলবেও না, এবং পুলিশ ছাড়া অর্জনও আছে। তদন্ত কমিটি, এটি আমার কাছে একটা বিরাট প্রশ্নবোধক বিষয়। আমি নিজেও দুটো বড় বড় তদন্ত কমিটির সদস্য ছিলাম। একটি হচ্ছে এই যে এখানকার আপনার একটু দূরে রাস্তার উপরে একটা আমাদের প্রখ্যাত একজন সাংবাদিক জহুরুল আহমেদ চৌধুরী, তিনি একটা বাস থেকে ধাক্কা দিয়ে নেমে দিয়েছিল, তারপরে আপনার মারা গেলেন সেখানেই। এখানে আপনি জানেন যে একটা ভিআইপি মোড়, সোনারগাঁ হোটেলের মোড়টা, এবং সেখানে সবসময় দায়িত্বরত পুলিশ থাকে। আপনি শুনবেন যে কি হয়েছে। আমি যখন বললাম যে এখানে একটা পুলিশের গাফিলতি ছিল, তারা ইচ্ছে করলে এই উনাকে নিয়ে একটা হাসপাতালে নিলে ভালো হতো, পুলিশের একজন কর্মকর্তা বলেছে এটা লেখা যাবে না, লিখলে আমি এটাতে তদন্ত রিপোর্টে সই করবো না। উনি সই করেননি, নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এই হচ্ছে অবস্থা। এবং এই যে সোনারগাঁর মোড়, এখানে আমরা যখন সিসিটিভি ফুটেজ চাইলাম যে কোন বাস থেকে নেমেছেন, সেটা একটা বাসটা আমরা ডিটেক্ট করি, বলে যে সিসিটিভি ক্যামেরা কাজ করে না, ফুটেজ পেলাম না আমরা। এই হচ্ছে তদন্ত কমিটির অবস্থা। তো সেইগুলো আসলে আসলে তদন্ত কমিটি দিয়ে কি হয়, আপনি কদিন পরে আপনিও ভুলে যান, আমিও ভুলে যাব, তদন্ত কমিটি নিজেও ভুলে যাবে কোথায় জানি গিয়ে। এটা গেল জুডিশিয়াল তদন্ত কমিটি কত হয়েছে, কি হয়েছে, কিছু হয়নি। সেটা আলটিমেটলি আরেকটা জিনিস বললো যে স্ট্যান্ডিং অর্ডার, এই যে সুপ্রিম কোর্টের অর্ডার, এসব অর্ডার দিয়ে কাজ হয় না আসলে। ওনাদের একটা স্ট্যান্ডিং অর্ডার আছে 1984-এর পুলিশের স্ট্যান্ডিং অর্ডার, থানার ভিতরে এই নারীদের সাথে কিভাবে ব্যবহার করা হবে, শিশুদের সাথে কি ব্যবহার করে, আমি জানি না এটা আপনাদের ইয়েতে কারো মনে আছে। উনি তো বলেন যে ওনার বইও সেটা বই না, ওনাদের একটা স্ট্যান্ডিং অর্ডার, পুলিশ হেডকোয়ার্টারের একটা স্ট্যান্ডিং অর্ডার আছে, এবং সেখানে ওসির কিন্তু জামিন দেওয়ার ক্ষমতা পর্যন্ত আছে, সিআরপিসিতে আছে। সো এগুলো আইনগুলো আছে, স্ট্যান্ডিং অর্ডার আছে, সবই আছে, কিন্তু আমাদের প্রয়োগের দিক থেকে আমরা কিন্তু কে করছি না। আজকে দুঃখ লাগছে যে এই ধরনের পরিস্থিতির মধ্যে গিয়ে আমরা চলে গেছি, যে সমাজটা আমাদের আসলে অনেক আরো বেশি সহনশীল হতে হবে। আমরা আসলে বোধহয় এটা হারিয়ে ফেলছি। হতাশা জায়গা আছে, কিন্তু একই সঙ্গে আশার জায়গাও আমাদের অনেক, কিন্তু আশা হতাশা মিলিয়ে আমরা তো একটা অগ্রগতির জায়গায় পৌঁছে গেছি। বাংলাদেশ এখন অনেক একটা অগ্রগতির অনেক মডেল সিম্বল অনেক জায়গায়, কিন্তু এই ঘটনাগুলোর পাশাপাশি এই ঘটনাগুলো আমাদেরকে অনেক কলঙ্ক তিলক পরিয়ে দেয়। এই যে বোধহয় আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনি, আমি সেদিন পুলিশের একটা তদন্তের একটা দিক শুনছিলাম, এটা আমরা নিয়ে খুব বেশি আলোচনা করি নাই, যে এই যে নুসরাতকে পুড়িয়ে মারার সিদ্ধান্তটি যে হলো জেলখানার ভিতরে, এটি কেন, এর পেছনে কারণটা কি, বা এই ধরনের একটা নৃশংসতা যারা করে তারা কি একবারও চিন্তা করে না যে এটার একটা এরকম প্রতিক্রিয়া হতে পারে। আমি যেটা শুনলাম যে তারা চিন্তা করেছিল নাকি, কারণ কয়েকজন কনফেস করেছে, আপনি জানেন যে তাদের স্বীকারোক্তি দিয়েছে, যে তারা ভেবেছিল যে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে হবে, এবং মেয়েটা ওই ছাদের মধ্যেই মারা যাবে। কিন্তু হয়েছে, মানে পুলিশকে দিয়ে, হ্যাঁ হয়েছে, কিন্তু সেটা কিন্তু ওই যে সোশ্যাল মিডিয়া, আমাদের গণমাধ্যমও এখানে একটা পার্টনার হিসেবে ব্যবহৃত হয়েছে। যে প্রথম যে 10টা কত মিনিটে মারা যাওয়ার পরে, সম্ভবত 10টা 13-14 মিনিটে ঘটনাটি ঘটেছে, তার কিছুক্ষণ পরে হত্যাকাণ্ডের পরে, মানে আগুন লাগানোর পরে, তার মৃত্যুর পর না, তাকে আগুন লাগানোর পরে প্রথম যে সোশ্যাল মিডিয়ায় যে ফেসবুকে স্ট্যাটাস এসেছে যে এই মেয়েটি আত্মহত্যা করেছে, তারা ভেবেছিল যে ওই এটা কিন্তু পরিকল্পনার অংশ ছিল, এটা এটাকে আত্মহত্যা বলে। দ্বিতীয়ত তারা ভেবেছিল যদি কোনো কারণে মেয়েটি ওখানেই মারা যেত, তাহলে কিন্তু এর পরের এত ঘটনা কিন্তু আমাদের এত কিছু হতো না, জিনিসটাকে ওইভাবে চালাই দিত যে মেয়েটা হ্যাঁ একটা কি জানি হয়েছিল, ওই জন্য সে নিজের প্রতি নিজে এক ধরনের হতাশা হয়ে সে বোধহয় আত্মহত্যাই করেছে। এবং বাংলাদেশে এই ধরনের ঘটনা তো বহু ঘটেছে। আমরা কি অপমানিত হয়ে বিচার না পেয়ে এবং এই যে যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করেছে, এরকম বহু ঘটনা আছে, এবং ওখানেই এটা সমাপ্তি ঘটেছে, এরপর আর কোনো কিছু তদন্ত এগোয়নি। এই ঘটনা তো তদন্ত হয় না, এটা তদন্ত হয়েছে, যেগুলি ওইগুলি তখন আত্মহত্যা সেই তদন্তের আর কোনো অগ্রগতি হয় না। 309 ধারায় মামলা হয়, এগুলো 309 ধারায় মামলা হয়ে তদন্ত চার্জশিট হয়, কিন্তু সেগুলোর আলটিমেটলি কি কোনো প্রকৃত ভিকটিম সে কি কোনো সুবিচার পেয়েছে? আজকে একদম আপনি খেয়াল করবেন যে রাফির ব্যাপারটা একটা ছোট একটা লাইন বলে শেষ করছি। রাফি যখন অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এসছে, তখনও সে কিন্তু স্টেটমেন্ট দিয়ে এসছে। তখন আমি রিয়েলি সারপ্রাইজ এই মেয়েটার কারেজ দেখে, অনেক সাহসী, মানে অসম্ভব সাহসী একটা মেয়ে। এবং তার একটা ইন্টারভিউ দেখলাম আমি আজকে, ডাইং ডিক্লারেশনও বলছে যে আমি বিচার চাই, আমি হয়তো মরে যাব, কিন্তু আমি যেন বিচারটা। এই যে 18 বছরের একটা মেয়ে, আপনাদেরও সন্তান আছে, আমাদেরও সন্তান আছে,
এই কারেজটা আমি রিয়েলি সারপ্রাইজ, মানে আমি খুব বিস্মিত এই রাফির এই দেখে, নুসরাতের এই ধরনের সাহস দেখে। এখান থেকে আসলে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। জি, এই যে নৈতিকতা অবক্ষয়, এটা অনুরোধে নৈতিকতা মানবতা অবক্ষয়, এটা কিন্তু পুরো সমাজ ব্যাপী হয়ে গেছে। জি, এখান থেকে বেরিয়ে আসতে সমাজকে এগিয়ে আসতে হবে। জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে সব ঘটনার সুষ্ঠু বিচার চাই, সেটাই হলো খুব সাধারণ চাওয়া। আমরা কিন্তু খুব বাড়তি কিছু না, সাধারণ চাওয়া। আমরা চাই যে নুসরাতের মতো আর কোনো ঘটনা যেন বাংলাদেশে না ঘটে। দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা বলে যে এমন শাস্তি হবে যাতে পরে অন্য কেউ কোনো কিছু ঘটানোর ক্ষেত্রে ভয় পায় যে না এইটা ঘটলে এমন শাস্তি হবে, সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই নুসরাতের সহ সকল এই ধরনের ঘটনার যারা দায়ী তাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।